থ্যাংক ইউ শরণ আমার ভাই। আপনার বিভক্তি, আহ, যখন বিভক্তি নিয়ে কথা বলছিলেন তখন আমার একটা জিনিস মনে পড়লো, সেটা একটু শেয়ার। এবং এই আলোচনাটা থিওরিটিক্যাল না, আমারও একটু ইয়ে আছে যে আমি ধরেন যাই পড়াশোনা বা দেখাশোনা করতেছি, কিন্তু আমারও যে রিক্সাওয়ালা, যদিও আমি হতে পারিনি, শ্রমিক হতে পারিনি, কিন্তু তারপরেও আমার ওইরকম একটা প্রবণতা আছে যে আমি রাস্তাঘাটে মানুষজন যেভাবে চলে, তার যাপিত জীবন যেরকম, ওই জায়গা থেকে আমার আমার বোঝাশোনাটা একটু ইজি হয় আর কি। যতটা না আমি কোনো কিছু পড়ছি বা কোনো কিছু দেখছি, কোনো আর্ট বা কিছু, ওইটা থেকে আমার অনেক বেশি ইজি লাগে যে আমি রাস্তায় কি দেখছি। তো ওই জায়গা থেকে বিভক্তির যে জায়গাটা আপনি বলছিলেন, আমি যদি এবারকার আন্দোলনের কথা বলি, আমি আমার বাসা যেখানে, সেখান থেকে আমি দেখছি যে বাসা থেকে বের হওয়ার পরেই রাস্তায় নামলেই মানুষ, এবং ওখানেই প্রোটেস্ট চলতেছে। তো আমি এই আন্দোলনে আমার একবারও মনে হয় না যে আমি একটু শাহবাগের দিকে যাই। আমি একটু মানে ম্যাটেরিয়ালিস্টিক হইতেই কথাগুলো বলছি। বা হুম, আমার হুম। মনে হয় যে আমি একটু টিএসসির মোড়ে যে, যেখানে ক্যামেরা গুলো আছে ওখানে যে দাঁড়াই। আমার এইবার এইরকম মনে হচ্ছে যে আমি বাসা থেকে বেরোয় যদি রাস্তা থাকে, রাস্তার মধ্যে যদি মানুষ প্রবেশ করতে থাকে, তাহলে ওই ভিড়ের মধ্যে দাঁড়াও থাকা যায়, ওখানে কাজ করা যায়, ওখানে কাজ করার সুযোগ আছে। তো বিভক্তির জায়গা থেকে এই প্রসঙ্গটা আনলাম এই কারণে যে বিভক্তি আমি দেখতেছিলাম যে ধরেন 300 500 600 বাচ্চা মারা যাওয়ার পরে অনেকে ব্যানার নিয়ে আসছে, বা আরো অনেকে সেটার স্টেক তারাও চায়। তো সেটাও আমার কোনো আপত্তি নাই, কারণ যখন একটা গণ অভ্যুত্থান হবে সবাইকে স্পেস দেওয়ার মানসিকতা থাকতে হবে। আমি এরকম একটা মানসিকতা নিয়েই থাকি আর কি, বা প্র্যাকটিস করি, না আসলেও সেটা প্র্যাকটিস করার চর্চা করি। তো এই যে আমি দেখতেছিলাম যে সার্টিফিকেট দেওয়ার একটা প্রবণতা, একজন আরেকজনকে সার্টিফিকেট দিচ্ছে, কে আসছে কে আসে নাই, কয়দিন পরে আসছে, কে কবে অ্যাটেন্ড করছে, কে কতটুকু অ্যাক্ট করছে, এই যে সার্টিফিকেট দেওয়ার প্রবণতা এবং একে অপরের মধ্যে যে বিভক্তির যে বিষয়, তো সেইটা আসলে মানে এইটাকে কিভাবে, এটা নিয়ে কিভাবে কাজ করা যায় আর কি। আমি তো দেখলাম যে যারা আন্দোলন করছে বা যেটার সাথে সহমত পোষণ করছে, তারাও একে অপরকে সার্টিফিকেট দিচ্ছে। তো এই যে এত পড়াশোনা, থিওরি, এই এই জায়গাগুলো আসলে পরে আমরা যে এই মানুষের মধ্যে কিভাবে ওয়ার্ক করতে পারি, মানে এটা আমার কাছে আপনার কাছে জানতে চাওয়া। কারণ আমার কাছে এরকম এই বিভক্তি বা এই সার্টিফিকেট দেওয়ার যে প্রবণতা, এইটা আমি আসলে মিলাইতেই পারতেছি না যে সবাই একই পথে আছে, কিন্তু প্যারালালি আবার একজন একজনকে সার্টিফিকেট দিচ্ছে। মারুফ ভাইয়ের কাছে আপনার কোনো এমনি জিজ্ঞাসা আছে সেটার না মধ্যে? না, জেসিকটার ইয়েতে আমি বলতে চাই। হ্যাঁ, বল। আচ্ছা, জেসি ওই যে বিভক্তির ব্যাপারটা, জেসি মানে ঘটনাটা ঘটলো তো, মানে আমরা তো একটা তৈরি করে দেওয়া বিজয় পাইলাম, আসলে আমরা কেই বা কতটুকু ভাগিদার, কিন্তু এখনই সেই রকম কোনো বিভক্তি আসছে আমার মনে হয় নাই, সেটা আমার প্রমিনেন্টলি মনে হয় নাই। যারা একটু খোঁচাখুচি সেগুলো তো ওদের একটু লাগবেই, যারা অন্তত এটা সাপোর্ট করছে যে একটা চেঞ্জ দরকার, 15 ইয়ার্স এর এরকম একটা রেজিম একেবারেই সবার টুটি ধরে থাকবে। তো আমরা তো মেনেই নিছিলাম, আমরা মেনেই নিছিলাম। তারপরে কিসের থেকে কি হলো, যে দেখলাম যে না, আসলে সবকিছুরই হয়তো শেষ আছে, বা একটা বিরতি আছে, একটা ব্রেক হয়তো আছে। তো এখন যেগুলো হচ্ছে যে ওই যে আগেই ভালো ছিলাম, এই যে সিলি সিলি কথাগুলো আসতেছে, এজন্য হয়তো কথাগুলো আসছে। আমার এইটা বিভক্তির ব্যাপার, বা এইটা ইন দা লং রানে এটা খুব ব্যাপার হবে, বা এইটাই আমাদের শেষ গণ অভ্যুত্থান, সেরকম এটা আমার কাছে কোনো মেজর কিছু মনে হয় না আর কি। একবারে জাতিগত বিভক্তি মানে একটু 2013-র পরে কি সেরকম হয়েছে? আসলে হয় নাই তো। 2013-তে যেটা আর্টিফিশিয়ালি, আমি বলবো যেটা আর্টিফিশিয়ালি বানানো হয়েছিল, সেটার পরেও কি সেরকম কিছু হয় নাই, তাহলে তো আর এই গণ অভ্যুত্থান হয় না। আমার মারুফ ভাইয়ের কাছে প্রশ্ন হচ্ছে যে আহ মানে যাই হলো, এই পরিবর্তিত পরিস্থিতিতে আপনার এক্সপেকটেশন কি? আপনি বাংলাদেশকে কিভাবে, মানে আপনার তো জন্মভূমি, মানে আপনার মতে কিভাবে সিস্টেমটা বেটার হতে পারে বা কেমন হতে পারে? ঠিক আছে, জেসি কি আরো প্রশ্ন আছে? হ্যাঁ, আমি যেটা হচ্ছে যে আমি ইফতেখার ভাইয়ের সাথে সামহাও দ্বিমত পোষণ করি। কারণ বিভক্তি কতটুকু আছে না আছে, এটা আসলে, এটা আমি এই প্রশ্নটা করছি তার কারণ আছে। এই প্রশ্নটা করার কারণ হচ্ছে যে যত পড়াশোনা, যত কিছু, এই সব কিছু যে এই মানুষের মধ্যে দিয়ে ইমপ্লিমেন্ট হয়। তো বিভক্তি নিয়ে আলাপ নাই করতে পারি আমি না চাইলে, যে আরো একটু থিওরিটিক্যাল আলাপ করে আসলাম, কিন্তু আমার কাছে এটা খুবই জরুরি লাগে যে আলটিমেটলি যে মানুষের মধ্যে এটার এবং আমি ওই কথাও বলছি না যে ওই যে ফেসবুকে কি লেখা হচ্ছে একে অপরকে পচাচ্ছে এসব। আমি একদম লিটারেরি, এখানকার ইন্টেলেকচুয়াল, এখানকার যারা যারা কাজ করতেছে, তাদেরকে একে অপরের সম্বন্ধে যে ধারণা,
সেগুলাও আমি দেখছি। তো ওই জায়গাটা একটু শঙ্কার জায়গা। তো একই সাথে যেমন গণ অভ্যুত্থানও হয়েছে, সব মানুষ মিলে হয়েছে, আবার এর মধ্যে প্যারালালি এই একে অপরের এই সার্টিফিকেট বা বিভক্তির যে প্রবণতা, সেটাও প্যারালালি এক্সিস্ট করে। আমি নিজে এটার ভুক্তভোগী, যে কারণে আমি ইফতেখার ভাইয়ের ওই কথার সাথে দ্বিমত পোষণ করি। তো আমি আপনার কাছে শুনতে চাই আসলে। তো ইফতেখার যেটা জেসি বলছিল এটা আমি ধরতে পারছিলাম আসলে সে যাই হোক, তো সেই লক্ষণটা আমি বলছি তো আসলে পুরো বিষয়টাই এলিট অ্যান্ড প্রিভিলেজদের মামলা আসলে, এবং তারাই যেহেতু বয়ান তৈরি করে এবং সেই বয়ানটাই যেভাবেই হোক, যা কিছুই হোক, গণ আন্দোলন হোক, গণ অভ্যুত্থান হোক, বিপ্লব হোক, আলটিমেটলি these are the people will gonna decide how it's gonna change, in which direction is gonna go, and জনগণের নামে তারাই তোমাদেরকে বলে দিবে যে এই দিকে আমরা যাচ্ছি। সুতরাং এই জায়গাটায় দিস ইজ ওয়ে রাইট, যদি ওইটা ও বললে থাকে যে এই বিভক্তিটা আছেই। আমাদের যতবারই এই মিটিংটা করি না কেন, আমরা যতই জনগণকে ইমেনসিপেট করতে চাই না কেন, জনগণের চাওয়ার জায়গাটায় ওই জায়গাটা খুব কম আসবে বলে আমার মনে হয় আর কি। কিন্তু সেই জায়গাটায় নেওয়ার জন্য যে রাজনীতি, যেই বোঝাপড়া, সেটার জন্যই আমাদের এই জার্নিটা করা আবার, বা বলা যে জনগণ বলতে আবারও মানে কাকে বলছি আমি পরিষ্কার, যারা এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ এবং যারা কোনোটারই ফল পায় না। এই ফলটা কিভাবে কতটুকু ওদের কাছে দেওয়া যায়, এটা কি এখন ট্রিকল ডাউন ইকোনমির কথা আমি বলছি না, আমি বলছি একদম মানুষ হিসাবে কিছু রাইট যেটা ওদের কাছে নিয়ে নেওয়া হয়েছিল, বারবার নিয়ে নেওয়া হয়, একদম একটা মানুষ হিসাবে, জাস্ট মিনিমাম হিউম্যান বিং হিসাবে এই ট্রিটমেন্টটা, এইটাও যদি না হয় তাহলে এটা এই এত রক্তপাতের পরে এর থেকে বড় বাজে জিনিস আর হইতে পারবে না, মিনিমাম ওইটা। আচ্ছা, আর ম্যাক্সিমাম আমার কি চাওয়া এখান থেকে? আমার চাওয়া সবসময় অসীম। তো আমি রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসিতে বিশ্বাসী কোনো মানুষ না, আমি নির্বাচনী গণতন্ত্রের খেলা দেখছি বিদেশে থেকে। আমি যা যা চাই সেটা বললে খুব হাস্যকর হবে, কিন্তু আমি কি ওইখান থেকে হবে না দেখে আমি বলবো না, না আমি এটা বলবো দেখেই এটা খোলা। আমি রাজনৈতিক মানুষ, আমি যেইভাবে হোক আমার কথাটা বলবো, সেটাই কি প্রতিফলন হবে? আমি মনে করি না বাংলাদেশে সেই কোনো সম্ভাবনা এখনো আছে। কোনটা থেকে আমি খুব উদ্বেলিত ছিলাম, সেই সম্ভাবনার বীজগুলা দেখছিলাম, ওই বাচ্চাদের মধ্যেও দেখছিলাম, এই আন্দোলনে আবার দেখছিলাম। সেটা কি, যে হায়ারার্কিক্যাল কোনো কমিটি, কোটা বিরোধী আন্দোলন তো আসলে নুরুল রাজ তৈরি করছিল না প্রথমে 2018 সালে, যেই সময় বাচ্চারা সড়ক আন্দোলন করছিল একই বয়স, একই বছরেই। ডিড আই লাইক দ্যাট থিং? নো, নট অ্যাট অল। আমি হায়ারার্কিক্যাল কোনো একটা অর্গানাইজেশন যখন কোনো আন্দোলন খুব নিছক দাবি দেওয়া নিয়েও নামে, আমি ওটাকে তীব্র সন্দেহের চোখে দেখি। কারণ কি? কারণ আমি জানি ওইটা যদি ভালো দাবিও হয়, সেটাকে দমায় দেওয়ার জন্য ইজি টুলস রাষ্ট্রের কাছে সবসময় থাকে। প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার, যারা যারা মুখপাত্র, যারা গায়ের জোরে গলার জোরে কথা বলতে পারে, তাদেরকে হয় কিনে নেওয়া, নয় ভয় দেখানো, নইলে বেঁচে দেওয়া, নাইলে কোনোভাবে কিছু করা, এটা খুব সহজ হয়। পৃথিবীব্যাপী এখন আন্দোলন এইভাবে আসলে আর হয় না, এবং আমার চোখেই হোক যেভাবে হোক আমি জানি সারা পৃথিবীতেই এখন আন্দোলন হয় যে এইভাবে আর করে না আগেকার মতন। কোনো একটা রাজনৈতিক দল খুব কম, তাদের ডাকে জনগণ আর সাড়া দেয় না, কারণ জনগণেরও ওই বোধটুকু হয়েছে সারা পৃথিবীতেই। এখন আন্দোলন হয়ই হচ্ছে সমান্তরাল ভাবে, এবং সেটা ফ্রান্সে হচ্ছে, সেটা সব জায়গায় হচ্ছে, প্যালেস্টাইনে হচ্ছে, সব জায়গায়, যে এখানে যতটা, সব জায়গায় এইভাবেই হয়। আমাদের ছেলেরা, বাচ্চাদেরা ওইটা দেখেছিল, এবং কোনো কেন্দ্রীয় কমিটি ওরা করে নেই, ইমিডিয়েটলি ওটা স্পার্ক করছিল, এবং ওই সড়ক আন্দোলন থেকে তাদের খুব দ্রুত ঘরে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। এবারও তাই হয়েছে, এবং তখনই আমি উৎসাহিত হয়েছি। এবং 6 জন 9 জন করতে করতে যখন 149 জন হয়ে গেছে, তখন আমি আরো উৎসাহিত হয়েছি। এবং যখন ঢাকা জেলার মতন কেন্দ্রীভূত একটা বিশ্রী একটা শহর, সবকিছু এইখানে হয়, সেটার বাইরে যখন রংপুরের ছেলেটা 2 হাত তুলে মারা গেল, আমি সেই জন্য খুশি হইনি, কিন্তু আমি ভালো লাগছে এটা ভেবে যে ওই ছেলেটা স্টুড আপ লাইক মানুষের মতন দাঁড়ায় ছিল। এবং 6টা ছেলেকে যখন ধরে নেওয়া হয়, যখন এই যে আন্দোলনের ফার্স্ট ফেজ মনে হচ্ছিল শেষ হয়ে যাচ্ছে, এবং সেকেন্ড ফেজটা আমি খুব খুশি হয়েছিলাম। আমি বুঝে হোক না বুঝে হোক আরেকজনকে বলছিলাম এখানে কথা বলতে যে এই তো শেষ। ও আমাকে যখন বলছিলাম, আমি বললাম না, আমার মনে হয় না এটা শেষ হওয়ার কোনো কারণ আছে।
ওই কথা বলার ঘন্টা দুয়েকের পরে আমি দেখছি 3টা ছেলে আবার ভিডিও অন করে অজ্ঞাত স্থান থেকে ভিডিও অন করে, অডিও না, ভয় পায় নাই তারা, আবার তারা ঘোষণা দিচ্ছে এটা চলছে। তখন চিটাগাং থেকে একটা ছেলেকে আমি দেখছি ভিডিও অন করে, সে বলছে আমরা এটা চালাচ্ছি, এন্ড আই নিউ দিস ইজ দ্য ওয়ে আউট, এবং ওরা এটা ধরতে পারে। এটার জন্য খুব ষড়যন্ত্র, অনেক কেন্দ্রীয় কমিটির মিটিং, সভা পরামর্শ এগুলা করছে বলে আমার মনে হয় না। জিনিসটা অর্গানিক্যালি হয়েছে, এবং এই অর্গানিক বিষয়টাকে ধরে রাখতে পারা হচ্ছে মেইন কাজ। তো আমি কি চাই ইফতেখার, আমি চাই হচ্ছে অর্গানিক যে আন্দোলনটা, বিক্ষোভগুলা দানা বাঁধছে, এবং সেইটা আজকে আবার আমি এই আলাপের আগে আমি প্রথম আলো খুললাম, দেখলাম চিটাগাংয়ে, হ্যাঁ কুশমত চিটাগাংয়ে ভাঙন ধরছে, 3জন পদত্যাগ না 4জন 5জন পদত্যাগ করছে অন্য 2জনের আচরণের সাথে, এবং সেইটা আমি কি হতাশ? না, সেটাও হবে, হইতেই হবে, এটাই হয়। কেউ কেউ খুব দ্রুত পল্টি খাওয়ার চেষ্টা করবে, কেউ এটা শ্রেণী চরিত্র, কিন্তু সেইভাবে আমি আর ব্যাখ্যা দিব না যে খুঁজে দেখো ওর বাবা কি করে, ওর কোন পয়সা আছে কিনা, ওইটা না। বিভেদ আসবে, কিন্তু ঐক্যটাও আসবে। আর এই ঐক্যের জায়গায় যদি বাচ্চারা একা থাকে, আবার ডেঞ্জারটা ওইখানে। আমি খালি চাচ্ছি ইউ গাইজ যারা দেশে থাকো, এই লাইক শেয়ার লাইক শেয়ারের বাইরে আসতে হবে প্লিজ। খুব ভালো বলছে এই বাচ্চাটা, খুব ভালো বলছে, এই মায়ের কান্নাটা শুনো, দিস হয়তো বা হেল্প করে। আমি খুব আর ছোট করছি না, কারণ সোশ্যাল মিডিয়ার ভালো ভয়াবহ ভালো ইউজ আমি অন্য জায়গায় হইতে দেখছি, তোমাদের এখানে হচ্ছে কিছু, পুরাটা খাটো না করি, কিন্তু এই এতটুকু সীমাবদ্ধ না থেকে, এই যে জেসি যেটা বললো, রাস্তায় বাইরে মানুষের সাথে একটু মেশা, এবং যে যার মতন, স্মরণ একজন টিচার, ছাত্রদের সাথে আরো যোগাযোগ বাড়ানো, ওরা বেসিক্যালি কি চায়, এবং স্মরণ যে স্কুলের, আমি এটা বলছি আর কি, এই যে আমরা ভাবতাম যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এই 3 ভাগে, আসলে আমি বলতাম 4 ভাগে, যেটার কথা এখনো আসে না। আমি এখনো জানি না ক্যাডেট কলেজের ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কোথায়, এবং ওরা আসলে কিভাবে তাড়িত হয়েছে এই আন্দোলনে, আমার খুব জানার ইচ্ছা। দেয়ার ওয়ান গ্রুপ অফ পিপল টু। আচ্ছা, কিন্তু এই যে ইংরেজি, বাংলা এবং মাদ্রাসা, এবং এই যে বোরখা পরা মেয়েটা এবং জিন্সের প্যান্ট পরা মেয়েটা পাশাপাশি যে আন্দোলন করলো, শাহবাগ শাপলা হওয়ার পরেও আঙ্গুল দেখায় তোমাদেরকে, যারা কিনা বয়ান তৈরি করে, দে নিউ যে, দে রিয়ালাইজ এটা ওদের সবার। এখানে নর্থ সাউথ ব্র্যাকের অনেক ছেলের কিচ্ছু আসে যায় না কোটার। এই আমিন, যার নামে আমি ভিডিওটা শুরু করলাম, লাকিলি, ইকোনমিক্যালি না, লাকিলি লম্বা সময় আগে ওর ফুপুর জন্য অ্যাপ্লাই করছিল, এন্ড হোপফুলি হি উইল বি হেয়ার, কিন্তু ও বুলেট প্রুফ ভেস্ট নিয়ে রেডি ছিল। আমি আবেগে একটুখানি ছিলাম, ইমোশনালি হয়ে গেছিলাম প্রথম ভিডিওতে, বিকজ ও আমাকে যখন বলছে আঙ্কেল আমরা বুলেট প্রুফ ভেস্ট নিয়ে যাচ্ছি, আমি তো ভাবছিলাম রিয়েল কোনো বুলেট প্রুফ ভেস্ট। পরে দেখি ইউটিউব দেখে ভিডিও বানায় ওরা, গার্মেন্টসের মেয়েদেরকে দিয়ে নিজেরা সেলাই করে, ওরা প্রস্তুত ছিল সেদিন মারা যেতে। এই যে প্রস্তুতিটা, এক ইংলিশ মিডিয়ামের, যাদেরকে ফার্মের মুরগি বলে বলা হতো, যারা নাকি রাজনীতি সচেতন না, যারা নাকি অ্যাপলিটিক্যাল, এখন অ্যাপলিটিক্যাল শব্দটাই যে কত বড় পলিটিক্স, বাট দে আর নট, ওরা হিউম্যান বিং, ওরা বিবেক আছে, নো ম্যাটার হুইচ ক্লাসে বিলং করে। তো দে শোড এই বিষয়টাকে মাথায় রাখা। আর এই বিভক্তির কথা জেসি বলছে, এটা থাকবেই, এটা কারা করছে একটু চোখ কান খোলা রাখলেই দেখবে যে ওরা, ওইটাই ওদের কাজ, এটা ছাড়াও টিকতে পারবে না। ওদের এক্সিস্টেন্সের মামলা, ওদের দিক থেকে একটু দেখো, যারা যারা আমি সুবিধাভোগী, যারা যারা টিকে আছে, এখনো দেশে আসছে, যারা পালা যায়নি, তাদের এক্সিস্টেন্সের মামলা, তার টিকে থাকতে এটাকে প্রশ্ন করতেও বাধ্য যে এইটাই কি চাইছিল নাকি, ওটাও স্ট্র্যাটেজির মামলা, ওটা এক্সিস্টেন্সের মামলা। এখন তাকে ক্ষমা করা, রিকনসিলেশন করা, তাকে আবার ফিরায় নিয়ে আসা, ফরদ মজার যেরকম যা বললো, আমি ওই ভিডিওতে বলছি, এটা যদি পুনরাবৃত্তি না করি এইটাতে চলে যাব, নাকি বোঝাপড়ার একটা কোনো মিনিমাম প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাব, লজ্জা দেওয়ার একটা প্রসেস, আরেকজন বলছিল লজ্জা দেই আমরা তাদেরকে, আমার মনে হয় এটাই বেস্ট। মারধরের কোনো যা হওয়ার প্রথম কয়েকদিনই হয়, খালি এইটা বলি, পৃথিবীর কোথাও এর থেকে ভালো কিছু হয়নি আসলে। এই দিক থেকে বাংলাদেশ সামহাউ ম্যানেজ টু প্রুভ দেমসেলফ। এরকম চেঞ্জ গণঅভ্যুত্থানের পরে, বিপ্লব না, অন্য সভ্য দেশে উদাহরণ সহকারে আমি পাঠাইতে পারবো, থিংস হ্যাপেন ওয়ে মোর ডেস্ট্রিক্যালি, ভাঙচুর, লুটপাট, খুন, ধর্ষণ, সেই তুলনায় কিচ্ছু হয় নাই।
আর যেই কান্নাকাটি শুরু করে দিল, ওয়াও, কয়েকটা মুরাল, কয়েকটা বিল্ডিং, কয়েকটা মানুষকে লাঞ্ছিত করা। এই যে লাঞ্ছিত করার যে ভিডিওটা আসতেছে, এই যে আরেকজন বলল যাকে নাইমটা করা হয়েছে, এই যে ধর্ষক কমিটির একজন সদস্য ছিল জাহাঙ্গীরনগরের, এই পরিচয়টা জানার পরে দেখো এবার কি অর্থ খারাপ লাগে কিনা। আর আরেকজন একদম লিটারেলি ধর্ষণের দায়ে বহিষ্কার হয়েছে। এখন তোমরা ওইটা কতটুকু জানো? খালি কালিমা লেপে দেওয়া, এগুলা খুব অন্যায় হচ্ছে। ওয়ান রং থিং ডাজ নট জাস্টিফাই অ্যানাদার রং থিং, এটা আমিও বলি। বাট পয়েন্ট হচ্ছে হিউম্যান বিইং, মানুষকে ভাই নিজেই বুঝো। তুমি একটা চর খাইলে তোমার কি আসলেই একটা গাল দিতে পারো কিনা, এটা বলতে খুব সোজা। তুমি যদি নিষ্পেষিত হইতে থাকো, তোমার যে একটা মিনিমাম রিয়াকশন, ওই রেজাউল করিম রনি বলছিল এটা ইমেন্সিপেটরি ভায়োলেন্স, সেটারও মানুষের অধিকার। এখন নানামুখী আমরা শব্দ দিয়ে এগুলো বলতে পারবো, কিন্তু সেগুলো হবে এত উত্তেজিত না হই, আবার খুব ঠান্ডাও না হয়ে যাই, আমরা আগাই একটু আর কি।